ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণী 2026 তোমাদের আইমারেন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো। 5 নম্বর মডেল স্কুলটা অ্যাকচুয়ালি বনগাঁ 1 নম্বর চক্র, এই মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। প্রথম প্রশ্ন বলা আছে তো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বলা আছে প্রথম প্রশ্ন হচ্ছে কয়েক দাগের প্রশ্ন। বলা হচ্ছে 44, কি বলা আছে 44 ভাজিতক 4 ভাগটিতে ভাজ্য কত হবে? ভাজ্য দেখো, আমরা 44কে যদি 4 দিয়ে ভাগ করি, 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে? তাহলে 4 একে 4, তাহলে কত নামবে? 4 নামবে। 4 একে কত হচ্ছে? 4, কত হলো? 0 হলো। তাহলে এক্ষেত্রে ভাজ্য কত হলো? এক্ষেত্রে ভাগফল অ্যাকচুয়ালি দেখো, লক্ষ্য করো এখানে ভাজ্য বলেছে, বুঝে গেছে? এখানে কি কি দেওয়া আছে বলো তো? 4 কিন্তু এখানে কি পাচ্ছি? ভাজক পাচ্ছি। আর এখানে 44 কি আছে? ভাজ্য আছে। আর তারপরে হচ্ছে 11 হচ্ছে ভাগফল, আর হচ্ছে ভাগশেষ কত হচ্ছে? 0। তাহলে এখানে উত্তরটা কী চেয়েছে? ভাজ্য চেয়েছে। ভালো করে লক্ষ্য রাখবে কিন্তু, এখানে উত্তর চেয়েছে ভাজ্য। 44 ভাজিতক 4 এখানে মুখে মুখে হয়ে যাবে, তাহলে এর মধ্যে ভাজ্যটা কোনটা হবে? অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ভাজ্য কী হবে? 44 হবে। খবরদার তোমরা এরকম ভাগ করে ভাগফলটা কিন্তু বসিয়ে দিও না। 11 কিন্তু এখানে চেয়েছে কি, ভালো করে ভাষাটা পড়বে, পড়ে তারপরে উত্তরটা লিখবে। তাই 44কে 4 দিয়ে ভাগ করলে ভাজ্য কত হবে? ভাগটিতে ভাজ্য কত হলো? ভাজ্য হলো 44, বুঝা গেছে? 11 কিন্তু ভাগফল, 44 হচ্ছে ভাজ্য, আর 4 হচ্ছে ভাজক, বুঝা গেছে? তাহলে এখানে তোমাদের শুধু ভাজ্যটা চেয়েছে। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন। 12 থেকে পরপর 5 বিয়োগ করো। 12 থেকে পরপর 5 বিয়োগ করো বা বিয়োগ করা যায়, তাহলে কতবার বিয়োগ করা যাবে? তাহলে 12 থেকে 5 পরপর বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করা যায় কবার? 5 বিয়োগ করা যায়? 2বার না 4বার না 3বার? তাহলে এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করে দেখতে হবে যে 12 থেকে 5 কবার বিয়োগ করা যেতে পারে। তাহলে চলো আমরা বিয়োগটা করে ফেলি। প্রথমে কত দেওয়া আছে? প্রথমে 12। তাহলে 12 থেকে প্রথমে আমরা 12 থেকে আমরা প্রথমে 5 বিয়োগ করব। তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 6। আবার 6 থেকে 5 বাদ দাও। 6 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 1 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না। তাহলে কবার 5 বাদ দিলাম আমরা? 2বার 5 বাদ দিলাম। এখানে উত্তর তোমাদের কী হবে? 2বার হবে। কত হবে? 2বার। 12 থেকে 5 কবার বাদ দেওয়া যাবে? 2বার বাদ দেওয়া যাবে, বুঝা গেছে? গয় দাগের প্রশ্ন দেখো, ভাগশেষ ভাজকের চেয়ে কী হবে? ছোট হবে না বড় হবে? তাহলে ভাগশেষ ভাজকের থেকে তাহলে ছোট হবে না বড় হবে না সমান হবে? ভাগশেষ মনে রাখবে, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়, বুঝা গেছে? অপশন নম্বর সঠিক উত্তর হবে ছোট হবে। ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, আর ভাজক কিন্তু ভাগশেষের থেকে বড় হবে, বুঝা গেছে? এক্ষেত্রে বলা হচ্ছে কি, ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড় চাইছে আমাদের কাছে। তাহলে আমরা লিখলাম যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন কী বলা হচ্ছে এক্ষেত্রে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে ঘয়ের দিকের প্রশ্ন। 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় কত? 40, 45 না 50? 8 বার 5 ঘর লাফালে, 8 বার কিন্তু 5 ঘর লাফাবে। 8 বার 5 ঘর লাফালে তাহলে কতটা যাওয়া যায়? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে গুণ করব। 8-এর সঙ্গে 5 আমরা গুণ করব। 8 5 কত হয়ে যাবে? 40 হয়ে যাবে, বুঝেছে? উত্তর তোমাদের সঠিক উত্তর 40। চলো পরের প্রশ্ন দেখি, 29 প্রশ্ন। এখানে একটা ত্রিভুজ লেখা আছে, তার লম্ব অঙ্কন করা আছে। প্রদত্ত চিত্রটিতে ড্যাশটি ত্রিভুজ আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা, দুটো ত্রিভুজ আর টোটাল একটা ত্রিভুজ, তাহলে কত হলো? 3টি পেলাম। তাহলে কটি ত্রিভুজ আছে? অপশন নাম্বার সঠিক উত্তর হবে 3টি। তাহলে এখানে তোমরা 3 লিখে দেবে। কটি? 3টি ত্রিভুজ আছে, বুঝা গেছে? 2 দিকের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলা আছে? 50 পয়সা যুক্ত 50 পয়সা কত টাকা হবে? 50 পয়সা সমান 1 টাকা হবে। 1 টাকা ক টাকা হবে? 1 টাকা। কী করে হলো? চলো, যে 50 পয়সার সঙ্গে আমরা 50 পয়সা যোগ করব। তাহলে 0 0 0 হলো, 5 5 10 হলো, 100 পয়সা। আর আমরা জানি 100 পয়সা সমান কত হয়? 1 টাকা। 100 পয়সা সমান কত হবে? 1 টাকা হবে, ঠিক আছে?
পরের প্রশ্ন দেখো, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি দেখো, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কী কী হতে পারে? বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কী হবে? তাহলে এক্ষেত্রে আমরা জানি এক আছে, 2 কিন্তু জোড় সংখ্যা, 3 হবে বিজোড় সংখ্যা, 4 হবে না, 5 হবে বিজোড় সংখ্যা, 6 হবে না, 7 হবে বিজোড় সংখ্যা, 8 হবে না, 9 হবে বিজোড় সংখ্যা। তাহলে কী কী বিজোড় সংখ্যা পেলাম? 1, 3, 5, 7, 9 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, বুঝা গেছে? যেগুলো 2 দ্বারা বিভাজ্য হয় না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, বুঝা গেছে? পরে প্রশ্ন দেখো, গ দাগের প্রশ্ন, ভাজ্য সমান কী হয় বলো তো? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল আর যুক্ত ভাগশেষ, হয়েছে? ভাজকের সঙ্গে ভাগফল কি করবে? গুণ করবে, গুণ করে ভাগশেষ কি করবে? যোগ করবে। পরের প্রশ্ন দেখো, ঘয় দিকের প্রশ্ন, 7 জোড়া কলা সমান কটি কলা? 1 জোড়া সমান যদি 1টি কলা হয় তাহলে 7 জোড়া কত হবে? 1 জোড়া সমান 2টি কলা। কি বললাম? 1 জোড়া সমান 2টি কলা হলে তাহলে 7 জোড়া সমান কতগুলো হবে? 7 দুগুণে কত হবে? 14। তাহলে কত হবে? 14টি কলা হবে। কত হবে? 14টি কলা হবে। তাহলে এখানে কলা বলা হয়েছে, তাহলে 14টি হবে। তাহলে 7 জোড়া কলা সমান কতটি হবে? 14টি হবে। পরের প্রশ্ন দেখো, যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যা হবে। তাহলে যে সংখ্যাকে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যা হবে। তাহলে কত দিয়ে গুণ করবে? তাহলে 1 দিয়ে যদি আমরা গুণ করি, কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যা হবে। তাহলে কত দিয়ে গুণ করব আমরা? 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে সর্বদা কিন্তু সেই সংখ্যা হবে। চলো 5-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হবে? 5 একে 5। তাহলে এই সংখ্যাকে আমরা এই 1 দিয়ে গুণ করেছি, কত হচ্ছে? 5 হয়েছে। যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা বেরোবে, বোঝা গেছে? যদি আমরা 12কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 12 একে কত হবে? 12 হয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা পাচ্ছি আমরা। তাহলে 1 দিয়ে গুণ করলে কিন্তু সর্বদা সেই সংখ্যাটা বেরোবে, বোঝা গেছে? পরের প্রশ্ন, চলো সত্য না মিথ্যা আমাদের লিখতে বলছে। 3 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি বলা আছে? যে জোড় সংখ্যা গুণিতক বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা, এটা কি সত্য না মিথ্যা? মনে রাখবে, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হবে? তাহলে কোনো সংখ্যার সঙ্গে জোড় সংখ্যার সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা গুণ করি কিন্তু সেক্ষেত্রে হবে জোড় সংখ্যা, এটা কিন্তু অবশ্যই সত্য হবে। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে সর্বদা কী হবে? জোড় সংখ্যা বেরোবে, এটা কিন্তু কী হবে? সত্য হবে। তাহলে দেখো 5-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তো কত হচ্ছে? এটা বিজোড় সংখ্যা দুটো হচ্ছে, 7 5 35, এটা কিন্তু বিজোড় সংখ্যা বেরোচ্ছে। যদি আমরা 6-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে 7 6 42, জোড় সংখ্যা বেরোচ্ছে, 42 কিন্তু জোড় সংখ্যা। 6 কিন্তু জোড় সংখ্যা, 7 হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি না, জোড় সংখ্যার সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে? জোড় সংখ্যা বেরোবে, এটা কিন্তু সত্য, বুঝা গেছে? বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে কিন্তু সবসময় কিন্তু আমাদের জোড় সংখ্যা কিন্তু বেরোয় না। কী হবে? সবসময় কিন্তু আমাদের বিজোড় সংখ্যা বেরোয় না, জোড় সংখ্যাও বেরোয়, বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে কী পেলাম? জোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ করে সেক্ষেত্রে জোড় সংখ্যা হবে, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন দেখো, বলেছে কটা 7 যোগ করতে বলছে। দেখো 1 2 3 4, 4টি 7 আমরা যদি যোগ করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 7-এর সঙ্গে কি 4 গুণ হয়, ভাগ হয় না, এটা কিন্তু কী হবে? মিথ্যা হবে, এটা হবে কি? মিথ্যা। 7টা 4 যদি আমরা 4টি 7 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী হবে? গুণ হয়, বুঝা গেছে? যোগের সঙ্গে সর্বদা তোমরা কী করবে? গুণ করবে। তাহলে একই ধরনের সংখ্যার যদি আমরা সমাধর্মী সংখ্যার যদি যোগ হয় সেক্ষেত্রে সমাধের সংখ্যা কতগুলো সেগুলো যোগ করলে থাকলে সেগুলো ততগুলো দিয়ে গুণ হবে। তাহলে এক্ষেত্রে ভাগ আছে, সুতরাং এক্ষেত্রে কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা হওয়ার কথা ছিল 7 গুণিতক 4 হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা কী হচ্ছে? মিথ্যা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, 23কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 23কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হচ্ছে? 2 হচ্ছে। এটা সত্য না মিথ্যা আমরা দেখে নিই। যে 23কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 সাথে 21, 3 আসছে 24, 3 সাথে কত হচ্ছে? 21 হচ্ছে। ভাগশেষ কত হচ্ছে? 2। 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2। তাহলে ভাগশেষ কত হলো? 2 হলো। তাহলে এখানে কি বলা আছে? তাহলে ভাগশেষ কত হবে? 2 হবে, এটা কিন্তু অবশ্যই সত্য হবে।
এটাকে অবশ্যই সত্য হবে, বোঝা গেছে। পরের প্রশ্ন দেখো, চলো ঘয়ের দাগের প্রশ্ন। এই যে দেখো যে এই পঞ্চভুজ আছে, এই প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা কত? দেখো এই পঞ্চভুজের 5টি বাহু, 1 2 3 4 5, কতগুলো বাহু আছে? 5টি বাহু। এখানে অবশ্যই কী হবে? সত্য হবে। কী হবে? সত্য। মনে রাখবে এটা একটা পঞ্চভুজ, পঞ্চভুজের 5টি বাহু হয়। এখানে অবশ্যই তোমাদের দেওয়া হয়েছে 5টি, কিন্তু এটা কী হবে? উত্তরটা কিন্তু সত্য হবে, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, গুণ করো বলা আছে। 135-এর সঙ্গে 7 আমাদের গুণ করতে বলা আছে। 7 5-এ কত হবে? 7 5-এ 35-এর 5, হাতে থাকলো 3, তাহলে 7 3-এ 21, আর 3 যোগ করো, 21 3 কত হবে? 24। 24-এর কত হচ্ছে? 4। 24-এর 4 হচ্ছে, হাতে থাকলো 2, আর 7 একে 7 8 9, কত হবে? 945। কত হলো? 945 হলো, বোঝা গেছে। চলো এখানে কিন্তু 7 একে 7 8 9, এখানে 2 বসিয়ে দেবে, 2, তাহলে 7 একে 7 আর 8 9, কত হলো? 9 হলো, তাহলে কত হবে? 945। 2 দাগের প্রশ্ন, এই 5 দাগের প্রশ্ন কি বলা আছে? 5 দাগে ভাগ করো, 615-কে 5 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে 615-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? তাহলে প্রথমে 5 একে 5 বিয়োগ করো, কত হচ্ছে? 1 নামাও, এখানে কত নামবে? 1 নামবে। 5 দুগুণে কত হচ্ছে? 5 দুগুণে 10, কত নামবে? 1 নামাও, এদিকে কত আছে? 5 আছে, 15। 5 3-এ কত হচ্ছে? 5 3-এ 15, ভাগ কেটে গেছে, ঠিক আছে। কত হলো? 615-কে যদি 5 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 123 হচ্ছে। কত হচ্ছে? 123। চলো পরের প্রশ্ন দেখি। 123 হলে এখানে কিন্তু বলা হচ্ছে কি, 5 থেকে আমাদের যদি লিখে দেওয়া উচিত ছিল, কত হচ্ছে? ভাজ্য কত ছিল? এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য কত হলো? 615। ভাজক কত হলো? ভাজক হলো 5, আর ভাগফল কত হচ্ছে? ভাগফল হলো 123। এটা হচ্ছে ভাগফল। 123 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত হচ্ছে? 0। ভাগশেষ কত হবে? ভাগশেষ 0 হবে। ভাগশেষ কত হলো? ভাগশেষ 0। তাহলে কী কী পেলাম এই ভাগফলটিতে? এই ভাগফলটিতে পেলাম কি? ভাজ্য 615 ভাজ্য, আর ভাজক হচ্ছে 5, আর ভাগফল হচ্ছে 123, আর ভাগশেষ কত হলো? ভাগশেষ 0 হলো, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 6-এর দিকে চলে এলাম আমরা। 6-এর দিকে কী বলা আছে? 6-এর দাগের বলা হচ্ছে, দেখো 6-এর দাগের বলা আছে যে বিন্যাস দিকে পরের আঁকো। এখানে তীর চিহ্নটা উপরের দিকে আছে, তাই না? তীর চিহ্নটা উপরের দিকে আছে, এই তীর চিহ্নটা নিচের দিকে আছে। এখানে ডবল তীর চিহ্ন উপর দিকে আছে, এদিকে করার উচিত ছিল ডবল তীর চিহ্ন নিচের দিকে হবে। ডবল তীর চিহ্ন নিচের দিকে হবে। পরের প্রশ্ন দেখো, এই ত্রিভুজটা ছিল, এই রম্বসটা ছিল, রম্বসের এই প্রান্তটা রেখা আছে, এই প্রান্ত রেখা আছে, এই প্রান্ত রেখা আছে, আর এই প্রান্তটা কিন্তু আরেকটা চিত্র হওয়ার কথা ছিল। এই প্রান্তটা রেখা হবে। কোন প্রান্তটা? এদিকের প্রান্তটা রেখা হবে, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কি বলেছে? 7 দাগের চিত্র অঙ্কন করো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন বলেছে ত্রিভুজ। ত্রিভুজের চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। তারপর হচ্ছে বর্গাকার চিত্র, তারপর বৃত্ত, তারপর আয়তাকার চিত্র। প্রথম প্রশ্ন হচ্ছে 7-এর কটা কি? ত্রিভুজ। ত্রিভুজটা তোমরা আঁকবে পেন্সিলের সাহায্যে। তোমরা পেন্সিল দিয়ে ত্রিভুজ জ্যামিতির ত্রিভুজ চিহ্নটা অঙ্কন করবে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? 7 দাগের ক বলা হচ্ছে ত্রিভুজটা কিভাবে আঁকবে তোমরা? এইভাবে ত্রিভুজটা অঙ্কন করবে তোমরা, এইভাবে ত্রিভুজটা তোমরা অঙ্কন করবে, বুঝা গেছে। তারপর আছে ক্ষয়ের দাগের প্রশ্ন কি বলা আছে? ক্ষয়ের দাগে বলা আছে বর্গাকার চিত্র। যেমন একটা চতুর্ভুজ অঙ্কন করবে যার 4টি বাহু সমান হবে এবং 4টি কোণও সমান হবে। 4টি কোণ আর 4টি বাহু কী হবে? সমান হবে, বুঝা গেছে। এটা আছে বর্গাকার চিত্র। তাহলে গয়ের দাগের প্রশ্ন কি বলা আছে? গয়ের দাগের প্রশ্ন বলা আছে বৃত্ত। পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে। এইভাবে একটা বৃত্ত, কেন্দ্র থেকে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করবে, বুঝা গেছে। পরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন কি হচ্ছে? আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র এক জোড়া দৈর্ঘ্য অঙ্কন হবে। যে চতুর্ভুজের এক জোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া প্রস্থ থাকবে তাকে আমরা কি বলবো? আয়তাকার চিত্র বলবো। এটা হচ্ছে তোমাদের আয়তাকার চিত্র, ঘয়ের দাগের প্রশ্ন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? তাহলে 8-এর দাগের প্রশ্ন দেখো। 8-এর দাগের প্রশ্ন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বলা আছে প্রথম প্রশ্ন হচ্ছে মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন,
আমাকে আমাকে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন, আমি একটি জারে কটি নাড়ু রাখলাম সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3টি জারে আমাদের ভরতে হবে। তাহলে 3টি জারে যদি সমানভাবে ভরি তাহলে একটি জারে কটি নাড়ু থাকবে সেটা আমাদের বের করতে হবে। কীভাবে করব? আমরা ভাগ করব। তাহলে 8-এর দাগের ক কী বলা হচ্ছে? 8-এর দাগের ক বলা হচ্ছে তাহলে 303কে আমরা 3 দিয়ে ভাগ করব। কত হবে? 3 একে 3, কত নামবে? 0 নামবে। 3 শূন্যে কত হচ্ছে? 0, 3 নামলো। 3 একে কত হলো? 3 হলো। ভাগশেষ কত হচ্ছে? 0। তাহলে কতগুলো থাকবে একটি জারে? তাহলে অতএব একটি জারে 101টি নাড়ু রাখলাম। তাহলে এখানে তোমাকে দিতে হবে আমি, লিখে দিবে এখানে প্রথমে আমি আছে, অতএব আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? 8-এর দাগের খ বলা আছে, দেখো যে একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শশা আছে, গরুর গাড়িতে মোট কটি শশা আছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা চলো যে একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শশা আছে, গরুর গাড়িতে মোট কটি শশা আছে? এক্ষেত্রে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো দেখা যাচ্ছে যে ক্ষয়ের দাগের প্রশ্ন কী বলা আছে? প্রশ্নের উত্তর বলা আছে 7টি বস্তা, প্রত্যেক বস্তায় কিন্তু 75টি করে শশা আছে। তাহলে মোট শশার সংখ্যা কত হবে? তাহলে 75-এর সঙ্গে আমরা কি কত গুণ করব? 7 গুণ করব। গুণিতক 7, 7 5 35, 5 হাতে থাকলো 3, 7 7 49, 50 51 52, 5 2 52, 525টি শশা আছে। তাহলে এবার আমরা উত্তরে লিখতে পারি কি? তাহলে অতএব গরুর গাড়িতে মোট 525টি শশা আছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। আমাদের পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন দেখো 8-এর গ দেখো। আর একটি গ বলা হচ্ছে কি? গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সায় ফুচকা, 5 টাকায় আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে গোপার দাদু গোপাকে দিয়েছে 40 টাকা 50 পয়সা দিয়েছে, তাই না? তাহলে গোপা কি খরচ করেছে? ফুচকা খেয়েছে, কত হবে? 7 টাকা 50 পয়সা। আর আলু কাবলি খেয়েছে 5 টাকা। তাহলে মোট কত খরচ করেছে আর কত টাকা দিয়েছিল? তাহলে খরচ থেকে মোট টাকা আমরা যদি বাদ দিই, মোট টাকা থেকে যদি খরচটা যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে গোপার কাছে এখন কত টাকা আছে সেটা আমরা বের করতে পারবো। চলো তাহলে এই ক্ষেত্রে হবে, দেখো গয়ের দাগের প্রশ্ন, 8-এর দাগের প্রশ্ন, 8-এর গ। তাহলে আমাদের প্রথমে খরচটা বের করে নিতে হবে। তাহলে ফুচকা খেয়েছে, কী খেয়েছে? ফুচকা খেয়েছে কত টাকা? ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সায় ফুচকা খেয়েছে। আর আলু কাবলি খেয়েছে কত হবে? আলু কাবলি খেয়েছে কত হবে? 5 টাকা দিয়ে, 5 টাকা। তাহলে মোট খরচটা কী হবে? এক্ষেত্রে কিন্তু 0 পয়সা হবে। তাহলে সোজা পয়সা আমরা লিখে দিলাম। 50 আর 0 যোগ করলে কত হবে? 50 হবে, 50 পয়সা। টাকার সোজা টাকা লিখে দাও। তাহলে 7 5 কত হবে? 12। তাহলে 12 টাকা 50 পয়সা সে খরচ করেছে। তাহলে মোট খরচ করেছে কত হবে? মোট খরচ করেছে সমান 12 টাকা 50 পয়সা। তাহলে গোপার দাদু গোপাকে কত টাকা দিয়েছিল? 40 টাকা 50 পয়সা দিয়েছিল। তাহলে এখন কত পড়ে থাকছে? তাহলে 40 টাকা 50 পয়সা থেকে কত টাকা বাদ দেবো? 12 টাকা খরচ করেছে। 12 টাকা 50 পয়সা খরচ করেছে, তাই না? 12 টাকা 50 পয়সা খরচ করেছে। তাহলে 12 টাকা 50 পয়সা আমরা কী করব? বাদ দেব, বিয়োগ করব। তাহলে পয়সা থেকে পয়সা বাদ দিলে পয়সা হচ্ছে, আর 50 থেকে বাদ দিলে কিছু 0 পয়সা হচ্ছে। টাকার সোজা টাকা লিখে দাও তোমরা। আর 40 থেকে 12 বাদ দাও।
40 থেকে 12 বাদ দাও, কত হবে? 10 থেকে 0 থেকে 2 বাদ যায় না, এক ধার করো 10, 10 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 8, 8। আর এখানে কত আছে? 3, 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2, 28 টাকা। 28 টাকা, এখানে পয়সা শূন্য শূন্য পয়সা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 28 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন গোপার কাছে কত টাকা আছে? অতএব এখন গোপার কাছে 28 টাকা আছে, 28 টাকা আছে। তাহলে এখন গোপার কাছে কত টাকা আছে? গোপার কাছে 28 টাকা আছে। চলো পরের প্রশ্ন কি আমরা ঘয়ের দাগের প্রশ্ন কি বলা আছে? যে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তো দিদিমণির ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, তাহলে প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, তাহলে এই ক্ষেত্রে কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এক্ষেত্রে কী করব? আমরা ভাগ করব। এই ক্ষেত্রে আমরা কি করব? ভাগ করব 8-এর ঘ। তাহলে মোট খাতা ছিল কত হবে? 285। তাহলে 285কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, কেননা 7টি করে খাতা দেবে প্রত্যেককে। তাহলে কতজনকে 7টি করে খাতা দিতে পারবে দিদিমণি, সেটা আমরা ভাগ করে বুঝতে পারবো। তাহলে 7 4-এ কত হচ্ছে? 28, 2 8, 28, কত নামবে? 5 নামবে। আর 7 0 0, কত নামবে? 5 নামবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? এই ক্ষেত্রে আমরা কতজনকে খাতা দিতে পারবে? অতএব 40 জনকে। ভাগফল কত হচ্ছে? 40। তাহলে ভাগফল কত হচ্ছে? 40। 40 জনকে কত হচ্ছে? 40 জনকে খাতা দিতে পারবেন। আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এবং 5টি খাতা ভাগশেষ কত হচ্ছে? 5 হচ্ছে। 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। বুঝেছ? চলো দেখো, এই গেল তোমাদের তৃতীয় শ্রেণী 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের আমি 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তো আজকের আমি তোমাদের এই পর্যন্ত ক্লাসটা সমাধান করে দিয়েছি। আর এর আগে যে সমস্ত ক্লাসগুলো করেছি সেগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর আমি আজকের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।